আসসালামু আলাইকুম। আমি সবার জয়েন করার জন্য একটু ওয়েট করছি। প্রথম 1-2 মিনিট হয়তো আমি একটু ওয়েট করব। আর যিনি জয়েন করেছেন তারা একটু আমাকে একটু বলবেন যে আমার কথা তারা শুনতে পাচ্ছেন কিনা। অ্যান্ড ওয়ান্স এভরিওয়ান জয়েন্স, আই উইল বি টেকিং দিস থ্রু। অলরেডি কিছু মানুষ জয়েন করছেন, যারা শুনছেন এবং জয়েন করেছেন। জাস্ট আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। মিস ফারহানা, আপনি একটু বলবেন আমাকে যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। সাইফ অন্তর, কেমন আছো সাইফ? সাইফ বাংলাদেশ আন্ডার-19-এর একজন প্লেয়ার, সো আমি ওকে চিনি। হ্যালো সাইফ, ইটস গুড টু হ্যাভ ইউ হিয়ার। ওকে, so could someone just tell me if the sound is okay? Okay, Zidan has told me that the sound is okay. Zidan, it was good to hear from you, and I already suggested that what you need to do to treat your hemophobia. Okay, so let's get started. So যারা জয়েন করেছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, যেহেতু আমার এই সেশনটা একেবারেই আমি করেছি কারণ আমি দেখছি যে আসলে ইদানিং করোনার প্যান্ডেমিকের কারণে ডিপ্রেশনের রেটটা আসলে অনেক বেড়ে গিয়েছে। এবং আপনারা দেখবেন যে আমি গত প্রায় 1-1.5 মাস ধরে আমি ডিপ্রেশনকে ফোকাস করে আমি আসলে ভিডিওগুলো করছি। যদিও আমার প্রফেশনাল কাজে সবসময় যে আমার ডিপ্রেশনের রোগী দেখতে হয় তা না। আমি অনেক ধরনের পেশেন্টে ডিল করি, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার, ডিপ্রেশন, আর অনেক ধরনের মানসিক রোগ আছে। বাট আমি ইদানিং ডিপ্রেশনে একটু বেশি কথা বলছি, as because this social isolation and the uncertainty of our future has caused depression to become an epidemic. সো ডিপ্রেশন নিয়ে আমি যেটা মনে করছি যে আমি হয়তো একটা সিরিজে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি চেষ্টা করব 20টা ক্লাস করতে। কোনো ক্লাস খুব লং হবে না, বাট যারাই আপনারা শুনছেন, I would love if you just had a notebook, a pen and a paper. That's all that you need. But আমি যেগুলো বলবো আপনারা জাস্ট শুনবেন, আমি এটা চাচ্ছি না আমি চাই যে আপনারা লিখে ফেলুন, রাইট? আপনারা লিখে ফেলুন। আমরা অল্প অল্প করে বলবো, বাট আমি চাচ্ছি যে যেটা আপনারা শিখবেন সেটা ঠিকভাবে শিখেন। এটা এরকম না যে আমরা অনেক শিখবো বাট কিছুই পালন করব না। এই জিনিসটা আসলে কাজ করে না। সো অনেকেই দেখছেন, আমার মাও দেখছেন। আসসালামু আলাইকুম মা, তুমি বাসায় আছো? আমি আসতেছি ইনশাআল্লাহ 1 ঘন্টা পরে অনুষ্ঠান শেষ করে। আমার মা আমার প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো যেটা আমি বলছিলাম সবাইকে, যেহেতু আমরা একটা প্রোগ্রামটা একদমই জাস্ট মানুষের জন্য করছি, আপনারা খুব ভালো হয় যারা দেখছেন তারা যদি আপনার টাইম লাইনে একটু শেয়ার করতেন অথবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করতেন, সো দ্যাট অনেকেই আসলে এই প্রোগ্রামটা হয়তো দেখতে বা এখানে লাইভে আসতে হয়তো অনেকে কমফোর্টেবল না, বাট আপনি যদি আপনার টাইম লাইনে শেয়ার করেন হয়তো তারা সেখান থেকে দেখতো এবং এখান থেকে বেনিফিটেড হতো, রাইট? ওকে, সো আপনারা সবাই একটু সময় নিয়ে চেষ্টা করুন আপনাদের টাইম লাইনে এটা শেয়ার করে দেওয়ার জন্য। অ্যান্ড দেন আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। সো আজকের টপিকটা খুব সিম্পল। ইটস আমার যদি সুইসাইডাল থট আসে আমি কি করতে পারি এবং হলো আমার আশেপাশে আমি একটা মানুষকে দেখছি যে তার সুইসাইডাল থটস আসছে এবং ফিলিং আসছে, আমি কি করতে পারি, কীভাবে তাকে হেল্প করতে পারবো। প্রথম আমি ধরে নিচ্ছি আপনারা সবাই একজন কাউন্সিলর বা আপনারা সবাই একজন সুস্থ মানুষ যারা অন্যকে হেল্প করতে চান, সেই পার্সপেক্টিভ থেকে বলছি। সো প্রথমে আপনারা যে কাজটা করবেন, যদি কখনো আপনার আশেপাশে কোনো মানুষকে দেখেন যে সে আপনার কাছে এসে বলছে যে তার খুব সুইসাইডাল ফিল হচ্ছে, আপনার প্রথম কাজ হচ্ছে তার খুব কাছের মানুষকে এটা জানানো। খুবই ইম্পর্টেন্ট। আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে ডক্টর কী বলছে, আমি ওর প্রাইভেসি লঙ্ঘন করব, আমি বলে দিলে মাইন্ড করবে অন্য কিছু। বাট দ্য থিং ইজ, দেখুন এটা একটা প্রচণ্ড রকম ডেঞ্জারাস থিং যে একজন মানুষ, খুব কাছের একজন মানুষ, সে বলছে যে সে সুইসাইডাল, বাট আপনি জাস্ট নিজে জিনিসটা ডিল করার চেষ্টা করছেন। এটা ঠিক নয়। অনেক অর্গানাইজেশন আছে যারা কিন্তু সুইসাইডাল থটস এর যারা ভুগছে তাদেরকে আসলে ইমিডিয়েটলি সার্ভিস দিতে পারছে। সরকারি জায়গাগুলো আছে, বেসরকারি জায়গাগুলো আছে। আমরা চেষ্টা করছি। আপনি এরকম যাদেরকে চিনুন না কেন তাদেরকে আপনি ইনফর্ম করুন। যেরকম একটা ছেলে বা একটা মেয়ে সুইসাইডাল এতে ভুগছে, আপনার একটু হেল্প করুন, অথবা তার বাবা মাকে ইনফর্ম করুন, তার খুব কাছের মানুষকে ইনফর্ম করুন, যেন তারা তাকে হেল্প করতে পারে। এই সময়টা প্রাইভেসি কিন্তু ইম্পর্টেন্ট না, প্রাইভেসির চাইতে লাইফের গুরুত্ব অনেক বেশি। ডেফিনেটলি এটা তো আপনি পাবলিক পোস্ট দিবেন না,
ডেফিনেটলি এটা তো আপনি তার এমন কাউকে বলবেন না যেটা তার জন্য বিব্রতকর, তার টিচারকে বলবেন না, বাট তার কাছের কাউকে আসলে জানানোটা খুবই ইম্পর্ট্যান্ট। এই কনসেপ্টটা আমরা অনেকে বুঝি না বা আমরা জিনিসটাতে অতটা ক্লিয়ার না, বাট খুব ইম্পর্ট্যান্ট যে কেউ আপনার কাছে এসে বললে আপনি তার রেসপেক্ট রেখেই তার কাছের কাউকে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। সুইসাইডাল থট আসাটা কোনো প্রকারের এটা কোনো মাইল্ড কিছু না, ইটস 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 এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যে এটা একটা খুবই ডেঞ্জারাস সাইন, রাইট? সেকেন্ড হচ্ছে আমরা আশেপাশের মানুষগুলোর সাইনগুলো একটু খেয়াল করব আমরা যদি কাউকে হেল্প করতে যাই। লাইক সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন সুইসাইডাল থট আসার, এটা হচ্ছে কি বা সুইসাইডাল থট মানে এসেছে এবং ফিউচারে তার কন্ডিশন খারাপ হতে পারে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন হচ্ছে হোপলেসনেস। লাইক একটা মানুষ আগে কখনো এতটা হোপলেস কথা বলতো না, বাট সে সবসময় খুব হোপলেস কথা বলতেছে নিজেকে নিয়ে, অন্যকে নিয়ে, যে আমাকে দিয়ে কিছুই হবে না, কনস্ট্যান্ট বেসিসে বলতেছে। দিস ইজ এ ভেরি ভেরি স্ট্রং সাইন। এছাড়াও কনস্ট্যান্টলি অ্যাংশাস থাকছে, এটাও খুব খারাপ সাইন। অনেকের ঘুম কমে যায়, অনেকের ঘুম বেড়ে যায়। ঘুম বেড়ে যাওয়াটা কিন্তু খুব একটা ডেডলি সাইন। আমার ঘুমের স্ট্যাটাসে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনাদের অনেকেরই ঘুম বেড়ে গিয়েছে, বাট দ্য থিং ইজ ঘুম বেড়ে যাওয়াটা সবসময় পজিটিভ সাইন না যদি আপনার ডিপ্রেশন থেকে থাকে। কারণ ডিপ্রেশনে আমরা আসলে কী করি, ডিপ্রেশনের ফলে যে আসলে সুইসাইডাল আইডিয়াটা হয়, যারা সুইসাইড করতে চায় বা যাদের সুইসাইডাল থট আসে, এই জিনিসটা আপনারা সবাই খেয়াল করে শুনবেন। সুইসাইডাল থটে যারা ভুগেন তারা সবাই কিন্তু আসলে মারা যেতে চায় না। দে ডোন্ট ওয়ান্ট টু ডাই, বাট তাদের জীবনে যে কষ্ট, সেই কষ্ট থেকে তারা মুক্তি পেতে চায়। তারা চায় যে এই কষ্ট থেকে মুক্তি পেতে, এবং তারা মনে করে যে আমি যদি পৃথিবী থেকে মারা যাই আমি বোধহয় এই কষ্ট থেকে মুক্তি পাবো। দ্যাটস দ্য প্রবলেম। তারা কিন্তু অধিকাংশই মারা যেতে চায় না। এবং আরেকটা ব্যাপার সত্য হচ্ছে, সকল সুইসাইড কিন্তু আপনার খুব মানে ভিতরের কষ্ট থেকেও হয় না। অনেক সুইসাইড মানুষ করে জাস্ট বিকজ সে ইম্পালসিভ, হঠাৎ করে তার মনে হলো প্রচণ্ড রাগ, মন খারাপ হয়েছে এবং সে ছাদে উঠে লাফ দেয়, অথবা সে একসাথে 30-40টা ওষুধ খেয়ে ফেলে। সো এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে একটু খেয়াল রাখতে পারি যে কারো বিহেভিয়ার কি হঠাৎ করে এরকম হয়ে গেছে কিনা, যে সে চুপচাপ বসে আছে, সে একটু ড্রাগস নিচ্ছে, অ্যালকোহল নিচ্ছে, অথবা ইয়াবা খাচ্ছে, সে বন্ধুবান্ধবের মানে সাথে আসছে না, আপনার হয়তো আড্ডা দিতেন, বা সে এখন গত 1 মাস ধরে আড্ডায় আসতেছে না, এবং সে তার বিলঙ্গিংনেস দিয়ে দিচ্ছে, তার মধ্যে একটা অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি চলে এসেছে। এই ধরনের সাইন থাকলে এটা আপনারা সবসময় খুব কশাসলি ডিল করবেন। যারা এখানে শুনছেন, যারা বাবা মা অথবা বড় ভাই বড় বোন, সবসময় এই ধরনের সাইনকে আপনারা খুবই 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 এমফাসিস দিবেন। তা এগুলোকে আপনারা কখনো হালকাভাবে নেবেন না, এগুলো খুবই খুবই বড় একটা ওয়ার্নিং সাইন, খুবই ওয়ার্নিং সাইন। থার্ড যে জিনিসটা আপনারা করতে পারেন, আপনারা নন জাজমেন্টালি তাকে একটু সময় দিবেন, শুনবেন। সবসময় তো একদম প্রথম দিন আসলে ডক্টরের কাছে আনা যায় না, একটু সময় লাগে। সো নন জাজমেন্টালি আপনি তার পাশে বসবেন, তার হাতটা দরকার হলে ধরবেন বা তার কাঁধে হাত রাখবেন, অ্যান্ড তাকে বলবেন যে আমি তোমার সমস্ত কথা শুনতে চাই, আই কেয়ার ফর ইউ সো মাচ, বাট ইটস জাস্ট দ্যাট I'm just a bit concerned with your behavior for the last 2 weeks, but I really care for you, I love you, but I'm just concerned about your behavior, that's it. And you can speak your heart out to me, and I will not judge you. I won't tell you anything that hurts you. I won't give you any advices, I won't give you any suggestions, nothing. You just need to listen. কথা শোনা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক কঠিন একটা স্কিল, রাদার দেন কথা বলা। আমরা যারা ভালো কাউন্সিলিং করতে চাই, আমরা অনেক সময় মনে করি কি আমাদের অনেক বই পড়তে হবে, অনেক এডুকেটেড হইতে হবে, অনেক ডিগ্রিজ লাগবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। বাট দ্য থিং ইজ, কথা শোনাটা একটা অনেক অনেক কঠিন স্কিল, যেটা আমাদের অনেকের নেই, যেটা এমনকি অনেক প্রফেশনালেরও আসলে নেই। তাদের এই ধরনের হয়তো মানে স্কিল গোয়িং ট্রেনিং ওভাবে কম্প্রিহেন্সিভলি করা হয় না। সো দ্যাট লাইক কথা শোনা, এটা ইটসেলফ একটা স্কিল। যখন আপনি কথা শুনছেন, আপনি চোখের দিকে তাকিয়ে আছেন, আপনি মাঝে মাঝে একটু মাথা নাড়ছেন, আপনি কিছু ওয়ার্ডস ইউজ করছেন যাতে করে সে মনে করছে আপনি শুনছেন, যে লাইক মানে জাস্ট কিছু সাউন্ড করা, হ্যাঁ বা জি, হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি আবার বলো, এরকম কিছু সাউন্ড করা, অথবা জাস্ট মাথা নাড়া, হ্যাঁ তুমি আরেকটু বলো, এনকারেজ করা। এবং কখনোই আপনি যখন কথা শুনছেন কারো, তার সামনে বসে মোবাইল না দেখা অথবা অন্য একটা কাজ না করা, এটা কিন্তু একজন সুইসাইডে যারা মানে সুইসাইডাল পেশেন্টকে খুবই খুবই হার্ট করে,
খুবই হার্ট করে। সো ইউ হ্যাভ টু বি ভেরি নন জাজমেন্টাল when you listen to him or her. And the second thing is like you need to be in the spot. You need to be in the spot. You can't just distract yourself and do multiple tasking when you're listening to a patient who has come to you with suicidal thoughts. You absolutely can't do that. So that's number 3. The number 4 thing that you can do with a suicidal patient is like you can react with a lot of feeling. You can react with a lot of feeling. Like ও যখন বলছে যে তোমার ওর অনেক কষ্ট হচ্ছে, হয়তো আপনার অনেক সময় মনে হবে যে কী ব্যাপার, এরকম ছোটোখাটো বিষয় কষ্ট পাচ্ছে কেন। সে হয়তো বলছে যে আমার একটা মানে জাস্ট সেপারেশন হয়েছে, হ্যাঁ আমার খুব খারাপ লাগছে। হয়তো আপনার নিজেরও সেপারেশন হয়েছে, হ্যাঁ আপনি হয়তো খুব সহজে বের হয়ে আসতে পেরেছেন, তিনি হয়তো পারছেন না। আপনার কাছে জিনিসটা হয়তো খুব মানে আজব লাগতেছে, কেন পারতেছে না, বা দ্যাটস দ্য প্রবলেম। আপনার রেজিলিয়েন্স ওনার রেজিলিয়েন্স এক না, আপনার ট্রমা ওনার ট্রমা কিন্তু এক না। সো আমি কখনো আরেকজনকে জাজ করবো না, তাকে সময় দেবো। সো রিয়্যাক্ট উইথ আ লট অফ ইমোশনস। আপনি তাকে বলেন যে ধরুন সে হয়তো খুব ইমোশনলেস কথা বলতেছে, লাইক ইমোশন ছাড়া কথা বলতেছে, জাস্ট একটা পর একটা বলে যাচ্ছে। আপনি তাকে বলেন এটা যে তুমি তো এরকম বলছো, বাট আমার তো মনে হচ্ছে তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি যে তোমার অনেক খারাপ লাগছে, আমি বুঝতেছি তোমার অনেক কষ্ট হচ্ছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, তাকে বলা যে লাইক আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, এবং এরকম অনেকেরই জীবনে হয়, তোমার কথা আমি শুনবো, আমি বুঝতেছি তোমার খারাপ লাগতেছে। কোনোভাবেই তাকে সাজেশন দিবেন না, কোনোভাবেই তাকে প্রথম দিন অ্যাডভাইস দিবেন না, দরকার নেই, একদমই দরকার নেই। The next thing you need to do is like you can shift the focus from the pain to a focus of searching for professional help. Like তার কষ্ট থেকে আপনার মানে ফোকাসটা সরিয়ে আপনি একটা প্রফেশনাল হেল্পের দিকে আপনি তাকে নিয়ে যেতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সুইসাইডের হিডেন কজ আসলে মেডিকেল কিছু কন্ডিশন, সাইকিয়াট্রিক কিছু কন্ডিশন, লাইক মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, লাইক জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, লাইক অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অটোপসি করে আমেরিকায় 2017 সালে অনেকগুলো স্টাডি হয়েছিল, যে অটোপসি ফাইন্ডিংয়ের পরে দেখা যাচ্ছে যে আসলে কোন কোন রোগ পাওয়া যায় যারা সুইসাইড করে মারা গিয়েছে। এর মধ্যে দেখা যায় যে ডিপ্রেশন সবচেয়ে হাই ছিল, অ্যালকোহল অ্যান্ড আদার ড্রাগস অ্যাবিউজ ছিল সেকেন্ড, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অ্যান্ড আদার অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল 3 নম্বরে। সো হয়তো তার সুইসাইডাল এই থট বা ফিলিংয়ের একটা বড় কারণ হচ্ছে তার হিডেন কোনো মানসিক রোগ। সবসময় কিন্তু এরকম না যে সে জাস্ট লাইফ থেকে ফ্রাস্ট্রেটেড, বা তার হয়তো একটা সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, ফেলিওর হয়েছে, লস গিয়েছে, এজন্য সে সুইসাইডাল না, সবসময় না। অনেক সময় জিনিসটা আসলে ইজ জাস্ট দ্যাট তার একটা মানসিক রোগ হিডেন রয়ে গিয়েছে, একটা নিউরোটিক রোগ। ডেফিনেটলি সে সিজোফ্রিক না, তার মাথা খারাপ হয়ে গেছে তা না। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমি যখন অনেক আমার ক্লায়েন্টদের সাথে বসি, আপনারা অনেকেই জানেন যে আমার 2 ধরনের সেশন আছে। একটা আমি জাস্ট সাইকিয়াট্রিক কনসালটেশন করি 15 মিনিটসে, আরেকটা আমি লম্বা সময় নিয়ে বসি। সো সাইকিয়াট্রিক কনসালটেশনের একটা বড় পার্ট হচ্ছে আসলে ডায়াগনোসিস করা, যে আমার কোনো হিডেন মানসিক রোগ আছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা যারা ক্লায়েন্ট, আমরা মনে করি যে আমি একজন ডক্টরের কাছে যাব, প্রথম দিনই আমি অনেক কথা বলবো। এটা ডেফিনেটলি এরকম সেশন আছে, একজন সাইকোলজিস্ট আপনাকে অফার করতে পারে, অনেক জায়গায় অফার করতে পারে। আমিও মাঝে মাঝে কারোর সাথে প্রথম দিনে অনেক লম্বা সময় নিয়ে বসি। বাট খুব ইম্পর্টেন্ট যে প্রথম 15-20 মিনিটে আমরা আপনার কোনো সাইকিয়াট্রিক ডায়াগনোসিস আছে কিনা এটা আমরা বুঝতে পারি কিনা, এটা আমরা ফাইন্ড আউট করি। অসম্ভব রকম ইম্পর্টেন্ট, কারণ আপনার এই সাইকিয়াট্রিক ডায়াগনোসিসটা আপনার পুরো লাইফকে কিন্তু শেপ করে। আপনার হয়তো একটা সেপারেশন যাচ্ছে, আপনার হয়তো একটা লস যাচ্ছে, বাট একই সাথে আপনার হয়তো একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নামক রোগ আছে, আপনার হয়তো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। সো সেটা থাকলে কিন্তু সেপারেশনের যে কাউন্সিলিংটা সেটা একরকম হবে, আর সেটা না থাকলে কাউন্সিলিংটা কিন্তু আরেক রকম হবে। সো খুব ইম্পর্টেন্ট যে আমরা যেন একজন প্রফেশনাল কাছে নিয়ে যাই, যাকে আমাদের ট্রাস্টওয়ার্থি মনে হয়, যাতে সে অ্যাটলিস্ট একটা ডায়াগনোসিস করতে পারে। এবং এখন অনেক মানুষ কিন্তু সার্ভিস দিচ্ছেন, অনেক ভালো ভালো জায়গা আছে। এটা এরকম না আগের মতো, যেখানে মানসিক রোগ বিশেষজ্ঞ খুবই কম ছিল, হয়তো ওষুধ বেশি লেখা হতো, হয়তো হসপিটালাইজ ভিত্তিক চিকিৎসা হতো, কাউন্সেলিংটা কম হতো। এখন অনেক জায়গায় অনেক ভালো কাউন্সিলার্স আছেন, আপনার অনেক অনলাইন সেবা আছে। আপনার ঢাকা ইউনিভার্সিটি আমি দেখি, পিজি হসপিটালে দেখি। আমরা যখন পিজি হসপিটালে পড়তাম, আমাদের এক শিক্ষক ছিলেন মহসিন আলী শাহ স্যার, উনি সুইসাইডাল একটা ক্লিনিক করেছিলেন। সো অনেক ধরনের হেল্প কিন্তু আছে। আমি বাংলাদেশে কান পিতিরই আমি ওদের নাম শুনেছি, ওরা ভালো কাজ করছে আমি দেখছি। আপনি ওখানে ফোন করতে পারেন, অনেক রকমের হেল্পলাইন আছে। হেল্প কিন্তু অ্যাভেলেবল, এবং এটা কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হয়। লাস্ট যে পয়েন্টে আমরা করবো সেটা হচ্ছে কি, যখন আমরা দেখি
যে না আমি একজনকে সাহায্য করেছি এবং সে মোটামুটি উঠে এসেছে, আমি তার খোঁজ রাখবো, আমি তার খোঁজ রাখবো, তাকে ছেড়ে দিব না, তাকে অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে ফোন করবো। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন এটা খুব একটা কী বলবো, একটা প্যারাডক্স বা লিম্বো, যে সুইসাইডাল পেশেন্টরা যখন ইমপ্রুভ করতে থাকে অনেকে কিন্তু তখন সুইসাইড করে ফেলে, এটা কেন হয় জানেন? কারণ দেখেন ডিপ্রেশনে কী হয়, ডিপ্রেশনে একজন মানুষ যখন আপনার কাছে আসে, আমাদের কাছে যখন আসে, আমাদের খুব কেয়ারফুল থাকতে হয়, কারণ আমরা যখন অ্যান্টি ডিপ্রেসেন্টস প্রেসক্রাইব করি, ডিপ্রেশনে দুইটা এফেক্ট মূলত হয়, একটা হচ্ছে মন খারাপ হয়, একটা হচ্ছে কি এনার্জি থাকে না। এটা হচ্ছে আমি যদি সহজ করে বলি, একটা হচ্ছে মন খারাপ হয়, একটা হচ্ছে এনার্জি থাকে না। সো অ্যান্টি ডিপ্রেসেন্ট দিলে এই দুইটা সিমটমের মধ্যে প্রথমে কিন্তু হচ্ছে আপনার ঠিক হয় কোনটা? প্রথমে কিন্তু মন খারাপটা ঠিক হয় না, প্রথমে ঠিক হয় এনার্জি লেভেলটা 7-10 দিনেই বেশ ইমপ্রুভ করে, বাট মন খারাপটা ঠিক হতে অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। সো দেখুন একজন আপনার কাছে এসেছে, আপনি অ্যান্টি ডিপ্রেসেন্ট দিচ্ছেন, প্রথম 10-12 দিনে তার এনার্জি লেভেল বেড়ে গেছে, বাট তার কিন্তু ডিপ্রেশন যায়নি, তার কিন্তু মন খারাপটা যায়নি। সো যেহেতু তার মন খারাপটা যায়নি বাট এনার্জি বেড়েছে, এখন কি হবে? সে ডিপ্রেস ছিল, তার এনার্জি ছিল না। তার যদি সুইসাইডাল থট থেকে থাকে, যেহেতু তার এনার্জি নাই, সেহেতু সে একটা জায়গায় উঠে একটা ওষুধ খেয়ে মারা যাবে, এনার্জিটা তার ছিল না। হ্যাঁ, এনার্জি তার ছিল না, তার এটাতেই অলসতা কাজ করতো, অনীহা কাজ করতো। বাট ওয়ান্স আপনি তার এনার্জিটা বাড়িয়ে দিলেন, বাট তার ডিপ্রেশনটা আসলে কিওর হলো না, তখন কি হয়? তখন সে সেই এনার্জিটা নিয়ে আসলে সুইসাইড করতে চলে যায়, which is very risky. This is why when you take him or her to a professional, it's very important to be close to him, because when you see a bit of improvement, you need to be very careful. You need to be very careful. That's why আমাদের কাছে যখন কোনো সুইসাইডাল পেশেন্ট আসে, আমরা সবসময় কিন্তু একটু কশাসলি ট্রিটমেন্টটা দিয়ে থাকি। আমরা অলওয়েজ একটা ফলো আপ করি, আমাদের এখান থেকে একজন কেউ ফোন করে তার একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি, আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করি, সো দ্যাট সে একটু কানেক্টেড থাকে, কারণ এটা কিন্তু খুব রিস্কি একটা সময়। সো এই কনস্ট্যান্ট মনিটর করাটা ইম্পর্টেন্ট। সো আমি 5টা পয়েন্ট আমি আপনাদের আবারও বলছি, যদি আপনি দেখুন যে আপনার আশেপাশে কেউ এরকম সমস্যায় ভুগছে, তার নিকটবর্তী খুব কাছের মানুষকে একটু জানান, যে তাকে হার্ট করবে না, যে তাকে কষ্ট দেবে না, একটু জানান। এটা খুবই জরুরি। এটা আপনি এই সময় প্রাইভেসি রক্ষার কথা চিন্তা করবেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে কি তার সাইনগুলো খেয়াল করেন, আর সাইনের মধ্যে স্পেশালি হোপলেসনেস আছে কিনা, কনস্ট্যান্ট অ্যাংজাইটি আছে কিনা, এবং তার ঘুম বেড়ে যাচ্ছে এরকম প্রবলেম আছে কিনা। স্পেশালি ডিপ্রেশনে ডিপ্রেশনে তো অনেক সিমটম হয়, বাট অল্প কিছু সিমটম ডিপ্রেশনের খুব ইম্পর্টেন্ট খেয়াল করা, যেটা একটা হচ্ছে হোপলেসনেস, একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া ক্ষুধা কমে গেছে কিনা, একটা হচ্ছে ওয়েট লস, খুবই ইম্পর্টেন্ট। এই সাইনগুলো থাকলে আমরা বলি যে সে সুইসাইডের দিকে কিন্তু সে আপনার ধাবিত হচ্ছে। তারপর হচ্ছে ঘুম বেড়ে যাওয়া, এবং আরেকটা হচ্ছে গিয়ে ডিপ্রেশনের সাথে অনেক সময় খুব কনস্ট্যান্ট অ্যাংজাইটি থাকে, যেটাকে আমরা এমডিডি উইথ অ্যাংশাস ডিস্ট্রেস বলি। সো একটা মানুষ ডিপ্রেসড, তার সাথে এই 5টা সাইন আছে। কি? একটা হচ্ছে খুব হোপলেস, কনস্ট্যান্টলি হোপলেস কথা বলছে, কনস্ট্যান্টলি সে অ্যাংশাস থাকছে, তারপর তার ঘুম বেড়ে গেছে, ঘুম কমে গেছে না, ঘুম বেড়ে গিয়েছে, তার ওজন কমে গেছে এবং তার খাওয়ার রুচি কমে গেছে। এগুলো খুব ডেঞ্জারাস সাইন। এগুলো থাকলে আমরা যেন তাকে অবশ্যই একটু আমরা তার সাথে গিয়ে কথা বলি, তার পাশে দাঁড়াই, তাকে বলি যে আই ডু কেয়ার ফর ইউ, আই লাভ ইউ, অ্যান্ড আই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপর যেটা আমি বলেছি যে তার কথা যখন শুনবেন, জাস্ট শুনবেন, হ্যাঁ, কোনো জাজ করবেন না, অ্যাডভাইস দিবেন না প্রথম দিন, জাস্ট শুনবেন, জাস্ট টেল হিম দ্যাট আই কেয়ার ফর ইউ, আই লাভ ইউ, অ্যান্ড I'm here for you. I'm just a bit concerned about your behavior, but I'm here for you. I'm absolutely here for you. Okay. And then আপনি চেষ্টা করবেন কি করতে, সেটা হচ্ছে কি তার ইমোশনে রিয়্যাক্ট করতে। সে হয়তো খুব কথা বলছে, কোনো ইমোশনলেস কথা বলছে, জাস্ট একটা বলে যাচ্ছে, বাট আপনি তার কথাটা কেড়ে নিয়ে মাঝখানে বলেন, আমার তো মনে হচ্ছে তোমার খুব খারাপ লাগছে, তোমার কি একটু কাঁদতে ইচ্ছা হচ্ছে, তুমি ইচ্ছা করলে আমার হাতটা ধরে একটু কাঁদতে পারো। মানুষের জীবনে এরকম হয়, আমিও জীবনে কেঁদেছি, হ্যাঁ, কোনো সমস্যা নাই, তুমি একটু কাঁদো, তুমি একটু হালকা হও, তুমি আমার সাথে সব বলো, আমার কাছে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ, রাইট? সো রিয়্যাক্ট টু হিজ ইমোশনস, তার ইমোশনটা বোঝার চেষ্টা করুন। ধরুন সে খুব কষ্ট নিয়ে বলতেছে, বাট আপনি তার ইমোশনে রিয়্যাক্ট করছেন না, এটা তার কাছে খুব কমফোর্টিং মনে হয় না। সেটা খুব ইম্পর্টেন্ট খেয়াল করা যখন আপনি শুনছেন। তারপর হচ্ছে কি বলেছি, তাকে চেষ্টা করবেন কোনো প্রফেশনালের কাছে নিয়ে যেতে। ইমিডিয়েটলি দরকার নাই, এটা আপনার মাথায় থাকলো, কারণ আপনি তো একজন প্রফেশনাল না, আপনি হয়তো বুঝতে পারছেন না তার এই ডিপ্রেশনের কারণ হয়তো ওসিডি, হয়তো গ্যাড, হয়তো ডিপ্রেশন, অথবা অন্য কিছু। সো শিফট
দ্যাট পেইন মানে shift that focus of pain from a focus of seeking professional help. তাকে এটা বলুন, তাকে এডুকেশনটা দিন শোনার পরে, ভালো করে শোনার পরে, যে দেখো বন্ধু আমি তো শুনেছি এরকম হতে পারে, চলো আমি এরকম একজন ট্রাস্টি একজন মানুষকে চিনি, চলো আমরা তার সাথে গিয়ে একটা কথা বলি। হয়তো আপনি একটা ইউনিভার্সিটিতে আছেন, সেখানে হয়তো একজন স্টুডেন্ট কাউন্সিলর আছে। এখন সকল ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট কাউন্সিলর থাকে। এখন লকডাউনে সব কিছু বন্ধ হয়ে গেছে, বাট আমি যতগুলো ইউনিভার্সিটি চিনি, নর্থ সাইড ইউনিভার্সিটি, UIU, তারপর হচ্ছে আপনার ULab অ্যান্ড ড্যাফোডিল, সব জায়গায় কিন্তু স্টুডেন্ট কাউন্সিলর আছে। সো আপনি নিয়ে যান সেখানে, তার সাথে একটু কথা বলুন। অ্যান্ড দেন লাস্ট যেটা বলছি, সে যখন একটু ইমপ্রুভ করা শুরু করবে তার একটু খোঁজ নিন। এই জিনিসটা খুবই জরুরি যদি আমরা তাকে হেল্প করতে চাই। এবার আমি যে জিনিসটা আপনাদের বলতে চাই, যে যখন আপনি শুনবেন, হ্যাঁ, তখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে যারা আমরা শুনছি, আমরা যখন প্রফেশনাল, আপনারা যখন একজন সুইসাইডাল যে পেশেন্টকে দেখছেন বা নিজে দেখছেন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে চট করে কোনো সমস্যার সমাধান করতে যাবেন না, দ্রুত যাবেন না। মানুষকে বলতে দিন, মানুষকে তার সমস্যার কথা বলতে দিন। এটা খুবই ইম্পর্টেন্ট, যে লাইক এটা যেন না হয় যে আপনি তার মানে সে একটা পেইসে আগাচ্ছে, আপনি তার পেইসে আগাচ্ছেন, আপনি খুব দ্রুত সমাধান দিয়ে দিচ্ছেন। ইটস লাইক অনেকটা এরকম যে আপনি এবং আপনার যে ফ্রেন্ড, সে ধরেন শাহবাগ থেকে গাড়িতে উঠছে, আর আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি অনেক জোরে গাড়ি চালাচ্ছেন, আপনি খেয়ালও করেন নাই যে ফার্মগেটে যখন এসেছে গাড়ি, আপনার ফ্রেন্ড নেমে গেছে, আপনি কিন্তু গাড়ি চালাচ্ছেন, আপনি মনে করছেন আপনি গাড়ি চালাচ্ছেন। সো এই জিনিসটা অনেক সময় কাউন্সিলিংয়ে হয়। আমরা আমাদের পেশেন্টের, আমাদের ক্লায়েন্টের পেসে আগাতে চাই না। সে হয়তো খুব ধীরে ধীরে বলছে, আমি তার সাথে একটু তাড়াহুড়া করি। আরেকটা জিনিস কাউন্সিলিংয়ে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা না করা। অনেক সময় কাউন্সিলর একটা সমস্যা শুনে সে নিজে ঘাবড়ে যায়। একজন সাইকিয়াট্রিস্টও একটা সমস্যা শুনে অনেক সময় নিজে ঘাবড়ে যায়। আমরা অনেকে ঘাবড়ে যাই, হ্যাঁ, যে লাইক আমার সমস্যাটা এখনই সমাধান করতে হবে। সকল সমস্যা ওই সময় সমাধান করার কিন্তু প্রয়োজন নেই। আপনি যদি কোনো সমস্যা শুনে ঘাবড়ে যান, সেটা কিন্তু আপনার ক্লায়েন্ট বুঝতে পারে, এবং আপনার কাছে যে সমস্যাটা খুব সহজ মনে হচ্ছে, সেটা তার কাছে সহজ নয়। যদি সহজ হতো তাহলে তো সে আপনার কাছে এসে বলতো না, আপনাকে সেটা শেয়ার করতো না। সো ইউ নিড টু গিভ হিম আ লট অফ টাইম অ্যান্ড স্পেস, এবং তার পেসে আপনাকে আগাতে হবে। আপনি যদি তার অ্যাংজাইটির গল্প শুনে যদি আপনি নিজে অ্যাংশাস হয়ে যান, দেন দ্যাটস আ প্রবলেম। লাইক কেউ এসে আপনাকে বলছে যে লাইক আমার একটা সেপারেশন গেছে, আমি কী করবো, আপনি চট করে সমাধান দিয়ে দিলেন যে তুমি এটা ভুলে যাও এবং তুমি একটা নতুন জীবন শুরু করো। এটা ভালো সমাধান না, এটা সে জানে, বাট সেটা পারে না। সো এটা ভালো সমাধান না। এই যে আপনি কথাটা বলেছেন, এই কথাটা কেন বলেছেন? কারণ আপনি সমস্যাটা শুনে আপনি নিজে অ্যাংশাস হয়ে গেছেন। আপনার কাছে মনে হয়েছে কি আমার সমস্যাটা এখনই সমাধান করতে হবে, সো আপনি একটা চট করে একটা সমাধান দিয়ে দিলেন। দ্যাটস আ প্রবলেম। এটা তাকে আরও বেশি সুইসাইডের দিকে নিয়ে যাবে, আরও বেশি হোপলেসনেসের দিকে নিয়ে যাবে। সো দিস ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। আমি যেন একটা মানুষকে যখন শুনি, তার পেসে যেন আমি আগাতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। আজকের আলোচনায় আমি তো প্রতি মঙ্গলবার ইনশাআল্লাহ আসবো, এবং আমি চাই যে আপনারা অল্প অল্প করে শিখবেন, এবং হচ্ছে গিয়ে আজকের পয়েন্টগুলো যেন আমি খুব একটা করে বলছি। প্রথম 5টা পয়েন্ট বললাম, এরপর আমি যেটা আপনাকে বললাম যে সবসময় আপনি যার কাছ থেকে শুনছেন তার পেসে আগাবেন। এরপর আমি আপনাদেরকে এখন বলবো যে আমি কি মনে করি যে কেন আসলে মানুষ এখন অনেকেই সুইসাইডাল হয়ে যাচ্ছে। সুইসাইডের মোট 3টা কজ আছে, একটা মেডিকেল কজ, একটা সাইকোলজিক্যাল কজ, একটা হচ্ছে আপনার সোশ্যাল কজ। সো মেডিকেল কজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, সিজোফ্রেনিয়া, এবং মেইনলি হচ্ছে ড্রাগস। আমি তাহলে ছোটো করে বলি, মেইনলি হচ্ছে ডিপ্রেশন এবং হচ্ছে আসলে ড্রাগস লাইক ইয়াবা, ক্যানাবিস, পেনসিডিল, অল দিস ড্রাগস, অ্যালকোহল, এটা একটা প্রবলেম। সাইকোলজিক্যাল কজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হোপলেসনেস। খুবই ইম্পর্টেন্ট, যে লাইক জীবন থেকে আমি নিজেকে নিয়ে কোনো আশা পাচ্ছি না, যেটা নিয়ে আমি সেকেন্ড থার্ড সেশন আপনাদের অনেক কিছু বলবো। আমি সেলফ এস্টিম নিয়ে ইনশাল্লাহ অনেক কিছু বলবো আপনাদেরকে, বাট হোপলেসনেস ঠিক করতে হবে আমাদেরকে, এটা খুব ইম্পর্টেন্ট। থার্ড যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডিপ্রেশন, সুইসাইডের কজ, যেটা সোশ্যাল কজ, এটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন অ্যান্ড পভার্টি। সোশ্যাল আইসোলেশন অ্যান্ড পভার্টি, লাইক আমরা এখন সবাই একা আছি, এই একার থাকার মুহূর্তটাকে আমরা আসলে এনজয় করতে পারছি না। আমরা খুব একাকিত্বে ভুগছি, এবং একাকিত্ব থেকে কিন্তু প্রচণ্ড রকম আপনার সুইসাইডাল প্রবণ হয়ে যায় মানুষ। একটা রিসার্চে দেখা গিয়েছে যারা কিনা অ্যাবাভ 40 এবং যারা লোনলি থাকে, স্পেশালি যারা ফিমেল, তাদের মাঝে ক্লিনিক্যাল ডিপ্রেশনের হার হচ্ছে 40 to 45% আমেরিকার একটা স্টাডিতে। সো যারা
লাইফে লোনলি থাকার চিন্তা করছেন, এটা সবসময় খুব গুড আইডিয়া না। লোনলিনেস মানুষকে কিন্তু কষ্ট দেয়, লোনলিনেস মানুষকে খুব খারাপ রাখে। সো লোনলি থাকার চিন্তা করাটা কিন্তু খুবই কষ্টের। একটা স্টোরি আমি সবাইকে সবসময় বলি। আমার কাছে একবার একটা মেয়ে এসেছিল, 27 ইয়ার্সের একটা মেয়ে। ও আলোচনার এক পর্যায়ে সে আমাকে জিজ্ঞেস করছিল যে ডক্টর, আমি বিয়ে করতে চাই, বাট বিয়ে করতে আমি খুব ভয় পাচ্ছি। অ্যান্ড আমার কাছে, আমি হচ্ছে, আপনি কেন ভয় পাচ্ছেন? উনি বলছে যে দেখুন, আমি ভয় পাচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিয়ে করলে আমি আসলে স্যাক্রিফাইস করতে পারবো কি না, অনেক রেসপন্সিবিলিটি আসে, আমার হাজব্যান্ড আমার সাথে কেমন ব্যবহার করবে, ইনলস কেমন হবে, আমার এই আনসার্টেনিটির খুব ভয় হয়, আমার খুব ভয় হয় আমি এগুলো পারবো কি না। আমি বলি, আপনার যদি খুব ভয় হয় তাহলে আপনি বিয়ে করেন না, কোনো অসুবিধা নেই, আপনি একা থাকেন যদি আপনার কাছে সেটা মানে ভালো মনে হয়। উনি তখন বলছে দেখেন, আমি বিয়ে করতে চাই কারণ বিয়ে না করলে আমার আবার খুব লোনলি লাগে, হ্যাঁ, আমি খুবই লোনলিনেসে ভুগতেছি। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আপনি বিয়ে করেন। তখন উনি বলে না, তখন আমার আবার লোনলিনেসের, তখন আমার আবার ওই রেসপন্সিবিলিটি, স্যাক্রিফাইসের ভয় করে, আনসার্টেনিটির ভয় করে। আমি বলি দেখেন আপু, একটা জিনিস লাইফে খুব সত্য, সেটা হলো যে আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি আমরা যেন কষ্ট করার মানসিকতা রাখি, কষ্ট করার মানসিকতা রাখি। আমাদের বিয়ে করলেও কষ্ট আছে, আমাদের বিয়ে না করলেও কষ্ট আছে। এখন আপনি চিন্তা করবেন যে আপনার জন্য কোনটা মেক সেন্স করে, আপনার জন্য কোনটা মেক সেন্স করে। বাট লাইফে সবসময় কষ্ট করতে হবে, কোনো পথ নেই যেখানে আসলে কষ্ট নেই। পৃথিবীর সব কিছুতে কষ্ট আছে। একটা মা যে প্রেগনেন্ট, তাকে যদি আমরা বলি যে আপনি 9 মাস প্রেগনেন্সি ছাড়াই একটা বাচ্চা পাবেন, সে তো খুব খুশি হয়ে যাবে। বাট এটা কি সম্ভব? বা সে যদি বলে যে না, আমি 9 মাসের এই কষ্টটা নিব না, বাট আমি একটা বাচ্চা চাই, এটা তো সম্ভব না। পৃথিবীর প্রতিটা জিনিস আসলে এরকম। একটা পরীক্ষা পাশ করে আমাদেরকে এসএসসি, এইচএসসি পাশ করতে হয়, চাকরি করার জন্য অনেক খাটতে হয়, পরিশ্রম করতে হয়। আমাদের ডাক্তারদের এই বর্ষেও পড়াশোনা করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। বাট এটা করার পরে আমরা কেন আমাদের ভালো লাগে? কারণ আমাদের কাছে এই কাজটা সিগনিফিক্যান্ট লাগে। সো আপনার লাইফটা কিসে সিগনিফিক্যান্ট হবে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। বাট কখনো এটা আশা করা যাবে না যে আমার লাইফটা কষ্ট ছাড়া হবে। এটা যখন আমরা আশা করি তখন আমাদের লাইফটা খুব 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 প্রবলেমেটিক হয়ে যায়। আপনার খুব একটা খুব কমন কেস স্টাডি আমি শেয়ার করতে চাই। আপনারা দেখবেন 1-1.5 বছর আগে একটা খুব কমন কেস ফেসবুকে ভাইরাল হয়েছিল, সবাই জানে, জন্য আমরা এই জিনিসটা বলছি। সেটা হলো গিয়ে আকাশ, একটা ছেলে, চিটাং মেডিকেল একটা ছেলে, ও সুইসাইড করে না, ওর ওয়াইফ কিছু বিষয়ে চিট করে, সেটার জন্য সে সুইসাইড করে। সো বেসিক্যালি আকাশকে আমি চিনতাম, আমি দোয়া করি আল্লাহ যেন ওকে ক্ষমা করে দেয়। বাট আমি যেটা বলছিলাম, দেখুন আপনারা অনেকেই ঘটনাটাকে অনেকভাবে দেখেছেন, এটা নিয়ে অনেক রকম পক্ষে বিপক্ষে লেখা হয়েছে। বাট অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট মূল যে জিনিসটা আমি আপনাদের বলতে চাই, যেটা আপনাদের বোঝা খুব জরুরি, আপনাদের জন্য খুবই জরুরি, জিনিসটা আপনারা খুব খেয়াল করবেন। আকাশের ওয়াইফ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেত, মোস্ট প্রবাবলি আকাশ সুইসাইড করতো না। আকাশের ওয়াইফ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেত, মোস্ট প্রবাবলি আকাশ সুইসাইড করতো না। আকাশের কষ্ট লাগতো, আকাশের খারাপ লাগতো, বাট ও সুইসাইড করতো না। আকাশ বেসিক্যালি সুইসাইড করছে মৃত্যু বা ওর ওয়াইফের কারণে না। ও বেসিক্যালি সুইসাইড করেছে, যেহেতু আমি অনেক সুইসাইডাল পেশেন্ট দেখি, আমি খুব কনফিডেন্ট এই জিনিসটা বলতে পারি। সেটা হলো সে তার ইগোর কাছে হেরে গেছে। সে এটা মেনে নিতে পারে নাই যে আমি যাকে ভালোবাসি সে কেন আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে। দ্যাটস দ্য ইগো। সে হারতে পারে নাই, সে জীবনে হেরে যাওয়ার বাস্তবতা বা রিয়েলিটিটাকে নিতে পারে নাই। দ্যাট কামস ফ্রম আওয়ার ইগো। আমাকে অনেকে মাঝে মাঝে প্রশ্ন করেন এই জিনিসটা, যে আমাকে একজন ছেড়ে চলে গেছে, আমি এটা মেনে নিতে পারতেছি না, ইউ সি, আমরা যদি লাইফকে একটু লঙ্গিটিউডিনালি দেখি, আমাদের কত জায়গায় দেখেন হাঁটতে হয়, তাই না? একদম জন্মের শুরু থেকে অনেকের জন্মের সময় মা মারা যায়, অনেকের বাবা মা আলাদা থাকেন, অনেকের ছোটোবেলায় অনেক বুলিং হয়, টিচাররা অনেক বুলি করে, কাছের মানুষ দেখা গেছে অ্যাবিউজ করে, অনেকে যে জায়গায় পড়তে চেয়েছেন সে জায়গায় পড়তে পারেন না, অনেকে বড় হন, অ্যাফেয়ার হয়, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চিট করে, অনেকের বিয়ে হয় না, অনেকের বিয়ে হয় বাচ্চা হয় না, অনেকের বাচ্চা হয়, বাচ্চাটা অটিস্টিক হয়, বুদ্ধি প্রতিবন্ধী হয়, ADHD হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন এরকম মানুষ, তাই না? আমাদের আশেপাশে সবসময় দেখা যায়। অনেকের হঠাৎ করে দেখেন আপনার পা ভেঙে যায়, অনেকের ভালো চাকরি হয় না, অনেকের চাকরি হলে প্রমোশন হয় না, অনেকের বসটা খারাপ আসে। এই যে এতগুলো ঘটনা বলছি, দেখুন প্রতিটা জিনিস কিন্তু একটা হার, একটা ফেলিওর।
সো আপনারা যারা শুনছেন আপনারা সবাই খুব মন দিয়ে শুনবেন যে আমরা যদি জীবনে একটা জিনিস শিখি সেটা হচ্ছে গিয়ে আমরা যেন হাঁটতে শিখি, আমরা যেন হাঁটতে শিখি। আমরা যদি হাঁটতে না শিখি, ট্রাস্ট মি, আপনি যত বড় ট্যালেন্টেড মানুষ হন না কেন, আপনি যত বড় আপনার পড়া, ধরেন আপনার বন্ধুদের পড়া হয়তো 1 ঘন্টা লাগে, আপনার পড়া হয়তো 5 মিনিট লাগে, এগুলো কিচ্ছু যায় আসে না। আপনি জীবনে বড় বড় ধাক্কা খাবেন এবং তখন আপনি উঠতে পারবেন না, আপনি উঠতে পারবেন না। এই যে আমি যে ধাক্কাগুলোর কথা বললাম এগুলো আপনার জীবনে আসবে। আর না হলেও শেষ বয়সে আপনার তো একটি কিডনি রোগ হবে, ক্যান্সার হবে, কিছু না কিছু তো একটা হবে, কিছু না কিছু তো একটা হবে। আপনি কীভাবে তখন কোপ করবেন? যদি আপনাকে ছোটোবেলা থেকে আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার প্যারেন্টস, আপনি নিজেকে এটা শেখান যে আমি আসলে হাঁটতে পারি না। এখানে যারা শুনছেন আমি শিওর অনেকে খুব ভালো মেডিকেল কলেজে, ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা যেমন আমাদের দেশের ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, মেডিকেলগুলো আমাদের, আপনি যদি খেয়াল করে দেখেন, আমি খুব ভালো ভালো স্কুল, কলেজ এবং মেডিকেলে পড়েছি এবং এখান থেকে আমি যে জিনিসটা দেখেছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে খুব পারফেক্ট বানানোর চেষ্টা করে এবং আমাদেরকে খুব অহংকারী করে তোলার চেষ্টা করে, আমাদের খুব ইগোইস্টিক করে। এবং ইগোইস্টিক হওয়ার মেইন ইয়েটা হচ্ছে আমরা হাঁটতে পছন্দ করি না, আমরা কোনো চিন্তা করতে পছন্দ করি না যে আমার চাইতে আরেকটা মানুষ ভালো পারবে, আমার চাইতে আরেকটা মানুষ ভালো জায়গায় যাবে, হ্যাঁ আমি জীবনে হাঁটতে পারবো। আমি ঢাকা মেডিকেলের অনেক ছেলে মেয়ের সাথে বসার সুযোগ হয়, যেহেতু আমি ঢাকা মেডিকেলে পড়েছি। সো এই বাচ্চাগুলোর অনেক একটা কমন সমস্যা হচ্ছে তারা হাঁটতে শিখিনি। তারা ছোটোবেলায় বাবা মা বলছে তুই ভালো, মা বলছে তুই ভালো, চাচা বলছে তুই ভালো, সবাই বলছে তুই ভালো, অ্যান্ড সে মনে করছে সে এত ভালো, সে জীবনে কোনো দিন পিছায় পড়বে না। বাট সে যখন জাস্ট মেডিকেলে আসে, সে তখন 100টা ফার্স্ট বয় ফার্স্ট গার্লের সাথে সে তখন ক্লাস করে এবং সে তখন দেখে সে আসলে ভালো করতে পারতেছে না। অথবা সেই ছেলেটা হয়তো একটা মেয়েকে প্রপোজ করছে বা সেই মেয়েটা একটা ছেলেকে প্রপোজ করছে, কোনো কারণে, সঙ্গত কারণে হয়তো মেয়েটা রাজি হয়নি বা ছেলেটা রাজি হয়নি, সেটা নিতে পারে না, সেটা নিতে পারে না। সে নিতে পারে না কেন? কারণ তার রিজেকশন সেন্সিটিভিটি কাজ করে। সে অ্যাবসলিউট নিতে পারে না যে আমি একটা মেয়েকে প্রপোজ করছি এবং সে আমাকে না বলছে, আমাকে না বলছে, এটা সম্ভব? আমাকে কীভাবে একটা মেয়ে না বলে? আমি লাইক আপনি কি বা আমি কি? আমরা তো কিচ্ছু না। আমরা বেসিক্যালি কি, আমরা হচ্ছে গিয়ে এমন একটা প্রজাতি, এমন একটা অ্যানিমাল যাদেরকে মৃত্যুর পরে পোকামাকড় খাবে। সো why are we so egoistic? Why are we so where does this pride come from? Where does this pride come from? যাদেরকে আসলে মারা গেলে পোকামাকড় খাবে। So we need to lose in life. We need to lose in life. একটা কথা খুব সুন্দর প্রচলিত আছে যে আপনার a smart man learns from his mistakes. A smart man learns from his mistakes. আপনারা এই কথাটা লিখে রাখতে পারেন, যেহেতু আমরা একটা ক্লাসের মতো করছি। প্রতিটা ক্লাসে আমি অল্প কিছু কথা বলবো, যেটা আপনারা ক্লাস শেষে আমি চাই যে লিখে নেন, কারণ ক্লাসের সব কিছু মনে রাখার দরকার নাই, বাট কিছু জিনিস আপনাদের I want this to be in your notebook basically. So a smart man learns from his mistakes, but a wise man learns from others' mistakes. Very important. A smart man learns from his mistakes, but a wise man learns from others' mistakes. This is very important. Very, very important. খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আমাদের এই ইগোর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। আমরা যদি সুইসাইড প্রিভেন্ট করতে চাই, পুরো সোসাইটিতে আমাদেরকে এই জিনিসটা শেখাতে হবে। আমাদের ছেলে মেয়েদের বলতে হবে যে বাবা তুমি হারো, কোনো সমস্যা নাই। এজন্য বাচ্চাদেরকে সবসময় খেলাধুলাই দেবেন, বাচ্চাদের সবসময় খেলতে দেবেন। খেললে কি হয় জানেন? খেললে মানুষ হাঁটতে শিখে। আপনার ছেলে যদি ফুটবল খেলে, সে তো প্রতিদিন 2-0 গোলে জিতে আসবে না বন্ধুদের সাথে, সে কষ্ট পাবে। এই কষ্টটা তাকে নিতে দেন। ছোটোবেলায় আমার মনে আছে আমরা যখন ফুটবল বা কোনো ক্রিকেট ম্যাচে হাঁটতাম, আমাদের সিনিয়র বা জুনিয়র ব্যাচের সাথে আমাদের 2 রাত ঘুম হইতো না। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং লেসন ফর লাইফ। এই যে আমি ছোটোবেলাতে কষ্টটা নিতে শিখছি বা এই কষ্টটা হয়েছে, যদি তখন জিনিসটা আমার কাছে খুব কষ্টকর ছিল, বাট দিস ইজ অ্যান অ্যামেজিং লেসন ফর লাইফ যে আমি ছোটো থেকে আমি হাঁটতে শিখছি। ইটস ইম্পর্টেন্ট, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট যে আমি হাঁটতে শিখি। আমি কখনো যেন না মনে করি যে আমি যা চাবো পৃথিবীতে তা হইতেই হবে। এটা কখনো সত্যি না। আপনি যা চাবেন পৃথিবীতে তা সবসময় হয় না। আবার আপনি যা চান না তা হলে আপনার খুব খারাপ লাগবে, এটাও খুব ইম্যাচুরিটি। আমি বলবো আমাদের কগনিটিভ ইম্যাচুরিটি। আপনি আশেপাশে তাকিয়ে দেখুন, কত কিছু হচ্ছে যেটা আপনি চাই না, কত কিছু হচ্ছে যেটা আপনি চাই না। আপনি কি চান না 200 বছর বাঁচতে? আপনি কি বাঁচবেন? বাঁচবেন না। আপনি সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচবেন, আপনি বাঁচবেন না 200 বছর। বাট ইউ সি, আমরা তো চাই 200 বছর বাঁচতে।
আপনারা কি চান না যে আপনাদের মা বাবা আপনাদের সাথে সারা জীবন বাঁচুক? আমি তো চাই। আমি তো বেসিক্যালি আমি তো আমার মা বাবা এই পৃথিবীতে না, এটা আমি ভাবতেই পারি না, অ্যাবসলিউটলি ভাবতে পারি না। আমি অনেক কিছু ভাবতে পারি, বাট আমি এটা একদম ভাবতে পারি না যে আমার বাবা মার পৃথিবীতে নেই। আমি বাবা মার জন্য তেমন কিছু করি না আসলে, বাট আমার বাবা মার সাথে আমি থাকি, এটা আমার খুব ভালো লাগে, বাট আমি ভাবতে পারি না। বাট দ্য থিং ইজ, দেখুন, আমি চাই আমার বাবা মা আমার সাথে সব সময় থাকুক। বাট আমার বাবার বয়স 65, আমার মায়ের বয়স প্রায় 58, 59, আর ওনারা সারা জীবন থাকবে না আমার সাথে, থাকবে না। দ্যাটস দ্য রিয়ালিটি অফ লাইফ। সো আমরা অনেক কিছু চাই, বাট আমরা আসলে এটা পাবো না। দ্যাটস দ্য বেসিক অফ লাইফ, দ্যাটস দ্য ABC অফ লাইফ, দ্যাটস লাইফ 101। সো দ্যাটস ইট। বাট এই সমস্যাটা যদি আমরা প্রথম থেকে ক্লিয়ার করি, এই মাইন্ডসেটটা, আমরা যখন আবারও আমার ঢাকা মেডিকেল উদাহরণ দিচ্ছি, ঢাকা মেডিকেল আমরা যখন পড়তাম, লাইক আমাদেরকে একজন শিক্ষক, আমি ওনার জন্য দোয়া করি, আমি শ্রদ্ধা করি ওনাকে, আমি নামও বলছি না, উনি আমাদের বলতেন যে তোদের পায়ের তলায় কোনো মেডিকেল স্টুডেন্ট পড়ে না, তোরা আছিস ডিএমসিয়ান। দেখুন কীভাবে অহংকার শেখানো হচ্ছে। আমি দেখেছি অনেক ডিএমসিয়ান এগুলোতে খুব মজা পেত, লাইক তাদের ইগোটা বুস্ট হতো এটাতে। কত নোংরা একটা কথা, কত বাজে একটা কথা, যেখানে গড বলছে যে তোমার যদি সরিষার দানা পরিমাণ, অ্যাটম পরিমাণ অহংকার থাকে, তোমাকে দিয়ে কোনো আশা নাই, তোমাকে দিয়ে কোনো আশা নেই। তোমার মধ্যে যদি সরিষার দানা পরিমাণ অ্যারোগ্যান্স থাকে, অহংকার থাকে। অহংকার মানে কি? আমি আরেকজনকে ছোট ভাবতেছি। অহংকারের আমি যদি একদম লেম্যান ডেফিনেশন দিই, দুইটা জিনিস। একটা হচ্ছে আমি অন্যকে ছোট ভাবতেছি, নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 হলো আমি সমালোচনা নিতে পারছি না। আমাকে কেউ কারেক্ট করলে আমি হচ্ছে কি খুব তেলে বেগুনে জ্বলে উঠছি। আমি কোনো প্রকারের ক্রিটিসিজম নিতে পারতেছি না, কারণ আমি নিজেকে এত পারফেক্ট, এত অসাম মনে করি যে আমি মনে করি আমি কোনো ভুল করতে পারি না। দ্যাটস অ্যারোগেন্স, দ্যাটস দ্য বেসিক ডেফিনেশন অফ অ্যারোগেন্স। আমাদের মধ্যে যদি এই জিনিসগুলো থেকে থাকে, উই নিড টু বি রিয়েলি অনেস্ট, উই নিড টু হ্যাভ ইন্ট্রোস্পেকশন, হ্যাঁ, অ্যান্ড অনেস্ট ইন্ট্রোস্পেকশন অ্যান্ড এফোর্ট টু কাম আউট ফ্রম দিজ ট্রেটস। লাইক আমি কেন মানুষকে ছোট করে না দেখি? আমাকে কেন্দ্র করে এই পৃথিবীটা কিন্তু ঘুরে না, আমাকে কেন্দ্র করে এই পৃথিবীটা ঘুরে না। হ্যাঁ, আমি এই পৃথিবীর খুবই তুচ্ছ একটা মানুষ, যে অসম্ভব ভালো কাজ করতে পারি, চাইলে অসম্ভব ভালো কাজ করতে পারি। কেন করতে পারি? কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকে সৃষ্টি করছে। আমি যদি এত তুচ্ছ হইতাম, আল্লাহ আমাকে সৃষ্টি করতো না। হ্যাঁ, আমি এক হাতে অবশ্যই ভাববো যে আমি তুচ্ছ, কারণ আমি আসলে মারা গেলে পোকামাকড় আমাকে খাবে। আরেক হাতে আমি ভাববো যে আমি অবশ্যই প্রচণ্ড ওয়ার্থি একজন মানুষ। কারণ কি? কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমাকে ঈশ্বর ভগবান সৃষ্টি করছে। আমি যদি এতটা স্টুপিড হইতাম, তখন ঈশ্বর আমাকে একটা কাঁঠাল গাছ করে বানাইতো, একটা বট গাছ করে বানাইতো, হ্যাঁ, অথবা পিঁপড়া করে বানাইতো, বা কিছুই বানাইতোই না, আপনাকে এক্সিস্টেন্সই দিত না। সো আপনার এই জীবনের একটা মূল্য আছে। হ্যাঁ, আপনার একটা সেলিব্রিটি হওয়া দরকার নেই, আপনার খুব মানে সবাই চেনা দরকার, আপনার ফেসবুক ফলোয়ার 5000 হওয়া দরকার নেই। আপনাকে হয়তো আল্লাহ সৃষ্টি করছে আপনার ফ্যামিলিটার জন্য, হয়তো আপনি আপনার ফ্যামিলিটার জন্য একটা আশার আলো, হয়তো আপনি আপনার ফ্যামিলির সবার টেক কেয়ার করেন, হয়তো আপনার ফ্যামিলির সবাই বিপদে পড়লে আপনার কাছেই আসে, হয়তো আপনার প্রতিবেশীরা বিপদে পড়লে আপনার কাছে আসে, আপনি হয়তো একজন ডক্টর, আপনার পেশেন্টরা আপনার উপর রিলাই করে। অলওয়েজ স্টার্ট ফ্রম হোম, অলওয়েজ স্টার্ট ফ্রম হোম। আপনার বাসা যদি ঠিক না থাকে, আপনি মানুষের জন্য কাজ করে কোনো লাভ নেই, আপনি বাসা থেকে ঠিক করুন। বাট দ্য থিং ইজ, দ্য ফান্ডামেন্টাল থিং ইন লাইফ, যে নিজেকে ভ্যালিডেট করার বা নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে নিজের লাইফকে ইম্পর্টেন্ট ভাবা। অ্যান্ড জাস্ট বিকজ গড ক্রিয়েটেড ইউ, দিস শুড বি দ্য সিঙ্গল ভ্যালিডেশন ইউ নিড টু ফিল ওয়ার্থি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে। হ্যাঁ, আল্লাহ আমাকে সৃষ্টি করছে। আমি কীভাবে ভাবি যে আমার জীবনটার কোনো মূল্য নাই? হ্যাঁ, হয়তো আমাকে 5 জন ছোটোবেলায় অ্যাবিউজ করছে, হয়তো আমার মা মারা গেছে, হয়তো আমি দেখতে হয়তো অত ভালো না, আমি হয়তো অত ভালো জায়গায় পড়তেছি না, বাট আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকে সৃষ্টি করছে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসটা সিগনিফিক্যান্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে। আল্লাহ আপনাকে সৃষ্টি করছে মানে হচ্ছে কি আপনি একজন ভ্যালুয়েবল মানুষ, খুবই ইম্পর্টেন্ট। সুইসাইডাল থিং, আমি যদি বলি যে সুইসাইডকে আমরা কীভাবে একটা রাষ্ট্রীয়ভাবে আমি প্রিভেন্ট করতে পারবো, তার জন্য আমি যদি একটা পয়েন্ট বলবো, আপনারা যদি কখনো কাউকে হেল্প করতে যান, অবশ্যই প্রথম দিন এটা সাজেস্ট করবেন না, একটা সময় নিয়ে আপনি করবেন। সেটা হচ্ছে মানুষকে বেঁচে থাকার একটা কারণ শেখাবেন, একটা পারপাস দেবেন, একটা মিনিং দেবেন। আমি সবসময় বলি যে দ্য কর্নারস্টোন অফ এ গুড মেন্টাল হেলথ ইজ টু হ্যাভ আ পারপাস অফ লাইফ। দ্য কর্নারস্টোন অফ হ্যাভিং গুড মেন্টাল হেলথ ইজ টু হ্যাভ আ পারপাস ইন লাইফ। যার লাইফে কোনো পারপাস নাই, যে জাস্ট ঘুম থেকে উঠতেছে, ভার্সিটি যাইতেছে, চাকরি করতেছে, বা দিন শেষে তার মনে হয় যে এগুলো এত কিছু কেন করতেছি, কারণ সে ঠিক শিওর না যেগুলো কেন করতেছে, তার কোনো ডাইরেক্ট পারপাস নাই। এবং যার কোনো পারপাস নাই, তার লাইফটা প্রচণ্ড হোপলেস, ডিপ্রেসিং, ডিমোরালাইজিং অ্যান্ড ফ্রাস্ট্রেটিং। 4টা জিনিস
যার কোনো পারপাস নাই, তার জীবনে আসলে কোনো কিছু করে ভালো লাগে না। দ্যাটস ওয়াই প্রফেসররাও সুইসাইড করে। দ্যাটস ওয়াই আমরা জানি যে একজন সেলিব্রিটি খুবই মানে সুইসাইড করেছে, সেটা জন্য আমার নিজেরও খুব খারাপ লেগেছে, আমি পুরো খুব খারাপ লেগেছে। বাট দ্য থিং ইজ ইউ সি ফিক্সড পারপাস নেই, দ্যাটস এ হিউজ প্রবলেম। যে আমি আসলে মানে কী করতে পারি, তাই না? আমরা যদি সেলিব্রিটি করি যে দেখুন উনি হয়তো ওনার পার্সোনাল অনেক কষ্ট ছিল, হয়তো একটা ইস্যুস ছিল যেগুলো আমরা জানি না, এবং আমরা আশা করি যে উনি ভালো থাকবেন পরকালে। বাট দ্য থিং ইজ যেটা আমরা বলতে চাই যে দেখুন ওনার জীবনে উনি যতটুকু জায়গায় গিয়েছিলেন সেটা দিয়েও হয়তো উনি অনেক কিছু করতে পারতেন। আমি যতটুকু পড়েছি পেপারে যে ওনার ব্যাংকে মানে অনেক টাকা ছিল, হয়তো সেটা খুব সুপারস্টার সেলিব্রিটির মতো না, বাট অনেক টাকা ছিল। এই টাকাগুলো দিয়ে সে কি পৃথিবীর মনে করেন 500টা এতিম বাচ্চাকে দেখতে পারতো না? পারতো। কিন্তু সে কি 500টা গরিব মানুষকে দেখতে পারতো না? পারতো। এগুলো হচ্ছে জীবনের বেঁচে থাকার পারপাস। আমার মা যেমন এখানে শুনছেন, আমি দেখছি আমি দেখেছিলাম যে আমার মা আমার দাদিকে সবসময় খুব দেখতেন। আমার দাদি প্রায় 9-10 বছর আগে মারা যান। আমার দাদির সিভিয়ার ডিমেনশিয়া ছিল, এবং আমার মা অনেক কষ্ট নিয়ে আমার দাদিকে দেখতেন। এবং উনি যখন এই কষ্ট নিয়ে দেখতেন, আমি দেখতাম আমার মার ভালো লাগতো, তার কষ্ট সত্ত্বেও আমার মার ভালো লাগতো। হ্যাঁ, কেন ভালো লাগতো জানেন? কারণ আমার মা মনে করতেন, এটা আমার মা আমাকে কখনো বলেনি, বাট আমি তো সাইকিয়াট্রিস্ট, আমি বুঝতে পারি যে আমার মা মনে করতেন যে তার জীবনটার একটা নতুন মূল্য এসেছে, তার জীবনটা এখন ভ্যালুয়েবল, কারণ তার জীবনটার জন্য আরেকটা বৃদ্ধ মানুষ বেঁচে থাকতে পারতেছে। যে বৃদ্ধ মানুষটা আসলে কথা বলতে পারে না, কিছু বুঝে না, কাউকে চিনে না, তাকে খাওয়াই দিতে হয়, বাথরুম করাই দিতে হয়, এভরিথিং আমার মা করছে। আউটস্ট্যান্ডিং হিউম্যান বিং আমার মা, মাশাআল্লাহ। বাট ইউ সি এই জিনিসটা তার তো কষ্ট হয়েছে, আমার মার কোমরে ব্যথা হয়েছে ভীষণ, দিনের পর দিন সে রাত জাগছে, এবং 1-2 দিন না, এটা প্রায় 5-6 বছর। বাট পুরো জিনিসটার ফলে সে কিন্তু মানে সাইকোলজিক্যালি ভালো ছিল। সে এখনও বলে সে তার শাশুড়িকে খুব মিস করে, এবং সে বলে যে সেই সময়টা আমার ভালো লাগতো, কারণ আমার কাছে মনে হতো যে আমার জন্য আরেকটা মানুষ বেঁচে আছে, আমার উপর ভরসা করে আরেকটা মানুষ বেঁচে আছে। দিস ইজ দ্য সিঙ্গল থিং আই ওয়ান্ট টু টেল অল অফ ইউ, যারা এখানে শুনছেন, যাদের কোনো না কোনো সুইসাইডাল থটস বা আইডিয়াস আছে। আপনার জীবনটা অন্য অনেক মানুষের জন্য ভ্যালুয়েবল। ডিপ্রেশন লাইক ইটসেলফ ইজ ভেরি সেলফ কনজিউমিং। যারা ডিপ্রেশনে ভুগেন তাদের চিন্তা থাকে সবসময় আমাকে নিয়ে, নিজেকে নিয়ে, আমি এই চিন্তাটা থাকে। অ্যাজ এ সোসাইটি আমরা জিনিসগুলো আমরা এখন অনেক বেশি ইন্ডিভিজুয়ালিজমের দিকে চলে গেছি, লাইক খুব স্বার্থপর হয়ে যাচ্ছি আমরা কানেক্টেড না মানুষের সাথে। আমরা চিন্তা করি যে আমার কি আছে, আমাকে কে কি, ও কি বললো, ও কেন আমাকে বলে, আমি কি পাই নাই, আমাকে কি দেওয়া হলো না, আমাকে ছেড়ে চলে গেছে, আমার মতো একটা মেয়েকে ছেড়ে চলে গেছে, আমার মতো একটা ছেলেকে ছেড়ে দিল, আমাকে রিফিউজ করে। দেখেন সবসময় আমি এই ওয়ার্ডটাকে আমরা যদি সরাই দিতে পারি, আমি ইজ বেসিক্যালি ইকুয়াল টু ইগো। আমি আপনি কেউ না, আমি আপনি খুবই তুচ্ছ একটা অ্যানিমালের মতো, যাদেরকে আল্লাহ একটা সার্টেন পারপাসে সৃষ্টি করছে, অ্যান্ড লাইক আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ অন্যদের উপকার করার জন্য, রাইট? সো আমি আসলে কিছু না। এই যে আইফোন লাইক না, সব কিছুর মধ্যে লাগিয়ে ফেলেছি আমরা। উই হ্যাভ বিকাম জাস্ট সো ম্যাটেরিয়ালিস্টিক দ্যাট উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য নেক্সট আইফোন, অ্যান্ড দ্যাটস এ হিউজ প্রবলেম। আমাদের এই আমিত্ব থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যদি আমরা আসলে সুইসাইডটা আমরা ঠিক করতে চাই, এবং লাইফের একটা কনক্রিট পারপাস আমাদের ঠিক করতে হবে। আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনটা মূল্যবান। আপনি কত কিছু দেখুন করতে পারেন, যারা এখানে ডক্টর, তারা চিন্তা করতে পারেন আমি ডাক্তারি করে আমি অনেক মানুষকে হেল্প করব। আমি একটা সময় আমার একটা হাসপাতাল থাকবে, বা আমার যদি কিছু নাও থাকে, অ্যাটলিস্ট প্রতিদিন আমি যদি 5টা রুগীও দেখি, সেই 5টা রুগীর জন্য আমি খুব ইম্পর্টেন্ট, আমার লাইফটা ইম্পর্টেন্ট। কারণ আমি হয়তো জাস্ট সিম্পল প্রেসক্রিপশন দিচ্ছি, বাট সেই প্রেসক্রিপশন পেয়ে সে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। সো আমার লাইফটা খুবই ইম্পর্টেন্ট। আমার দরকার নাই একটা অন্য ডাক্তারদের মতো দিনে 30টা রুগী দেখা, 40টা রুগী দেখা। আমি 5টা রুগী দেখবো, এই 5টা রুগীকে আমি ঠিক মতো দেখবো। খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের সবার জন্য বোঝা। সো আমাদের লাইফে পারপাস থাকতে হবে। আপনি পারপাস ঠিক করতে পারেন যে লাইক আপনার পারপাস অনেক রকম হতে পারে। আপনার পারপাস হতে পারে যে লাইক আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করব, আমি সেক্স ওয়ার্কারদের রাইটস নিয়ে কাজ করব, আমি উইমেন রাইটস নিয়ে কাজ করব, আমি পথশিশু নিয়ে কাজ করব, আমি হচ্ছে গিয়ে যে কোনো ভালো কাজ, আমি বাচ্চাদের শিক্ষা নিয়ে কাজ করব। বাট ডু সামথিং অ্যামেজিং। আপনি হয়তো ভালো লিখেন, আপনি হয়তো জানেনও না যে আপনার এই প্রতিভাটা দিয়ে হয়তো আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। আপনি হয়তো নেক্সট বইমেলায় একটা বই লিখতে পারেন, আপনি লিখে দেখুন না। বা আপনি হয়তো যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টে আপনি একটা বই লেখেন, আপনি 5 বছর পরে লেখেন, বাট প্ল্যানটা এখন করেন। আপনি হয়তো ভালো বলেন, আপনি কখনো চিন্তাই করেন যে এই জিনিসটা কীভাবে কাজে লাগানো যায়। আপনি যদি ভালো বলেন, আপনি যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্ট নিয়ে আপনি বিভিন্ন ভিডিও করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়াতে এনগেজ হতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল করতে পারেন। বাট ডু ইট স্মার্টলি উইথ এ লট অফ প্ল্যানস। But you see, make your life
ভ্যালুয়েবল। ডোন্ট থিঙ্ক যে লাইক আপনি কি পাইছেন বা আপনার কি দেওয়া হয়েছে, অন্যদেরকে কি দিয়েছেন এই জিনিসটা চিন্তা করেন, অন্যদেরকে কি দেওয়া যায় এই জিনিসটা চিন্তা করেন। লাইফের পারপাস মিনিংয়ের এটা একটা খুব মানে এটা একটা খুবই ইম্পর্টেন্ট দিক। এটা আমি একটু অন্যভাবে আপনাদের বুঝিয়ে বলি যে দেখুন, ধরুন আপনার মা বাসায় বসে আছে আর কোনো কারণে আপনাকে একদিন কল দিল এবং যে বললো যে বাবা আমার বুকে খুব ব্যথা করছে, আমার হার্ট অ্যাটাকের মতো হচ্ছে, তুমি শিগগির চলে আসো। আপনি হয়তো শাহবাগে, মা হয়তো ধানমন্ডিতে। আপনি একটা গাড়িতে করে কিন্তু দ্রুত চলে আসবেন। গাড়ি না পেলে আপনি সিএনজিতে আসবেন, সিএনজি না পেলে দৌড় দিয়ে চলে আসবেন। আপনি কখনো চিন্তা করবেন না যে আজকের আবহাওয়াটা এত খারাপ কেন, আমাদের দেশটা এত খারাপ কেন, হ্যাঁ, এত মানুষ, এত মানে রাস্তায় এত জ্যাম কেন, অল দিস থিংস যেগুলো আমরা আমরা লজিক্যালি আমরা চিন্তা করি না আমাদেরকে, বা আমার অমুক বন্ধুটা আমাকে এত খারাপ কথা বলে কেন, অবসেসিভ যে নিউরোটিক আইডিয়াসগুলো, আপনার চিন্তা আসবে না। কেন আসবে না? কারণ আপনার লক্ষ্যটা স্থির। আপনার লক্ষ্যটা কি? যে আমার মা অসুস্থ এবং আমার ওখানে যেতে হবে, যে কোনো উপায় আমার ওখানে যেতে হবে। দিস ইজ অল দ্যাট ইউ ওয়ান্ট অ্যান্ড নিড। সো দেখেন, আমাদের লাইফটা হচ্ছে এরকম, যখন আমাদের লাইফে একটা লক্ষ্য থাকে, আমাদের লাইফে নেগেটিভ চিন্তা কম আসে, আমাদের অবসেসিভ রিমিনেশন কম আসে, আমরা অনেক সমালোচনা নিতে পারি, আমরা অনেক নেগেটিভিটি নিতে পারি, কারণ আমরা জানি যে লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং এর মধ্যে আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার লক্ষ্যের দিকে আমি আগাতে পারি। আমার কাছে মনে হয় যে লাইক আমি অ্যাট দ্য এজ অফ 50 or 60 এই জিনিসটা আমি করবো। লাইক আপনাদের প্রত্যেকের জীবনে এমন একটা জিনিস থাকতে হবে যে ধরুন এখানে যারা দেখছেন, ধরুন মুমিন ভাইয়া দেখছেন, ফাহমিদা দেখছেন, মুমিন ভাই এবং ফাহমিদা তারা কি বলবে, ফাহমিদা বা মুমিন বলবে যে অ্যাট দ্য এজ অফ 50 ফাহমিদা নিডস টু নো যে হোয়াট ডু আই মিন বাই সাকসেস। হ্যাঁ, কী পেলে আমার কাছে মনে হয় যে আমি পারছি। এই জিনিসটা খুব জরুরি। আপনি পারবেন কি পারবেন এটা পরে দেখা যাবে, বাট দ্য থিং ইজ আপনাকে একটা জিনিস লিখে ফেলা উচিত যেটা আমি আমার লাইফে অ্যাচিভ করতে চাই। আমি কি বোঝাতে পারছি? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি সুইসাইডাল আইডিয়াস থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আজকের আলোচনাটা খুব বেশি এখান থেকে আর আগাবো না, কারণ আমার অনেকগুলো জিনিস আমি চাই যে আমি আস্তে আস্তে আপনাদের আমি বলি। বাট আমি যদি আজকের আলোচনাটা সহজ করে বলতে চাই, প্রথমে আমি জিনিসটা যেটা বলেছিলাম যে 5টা পয়েন্ট যেটা আমি চাই যে আপনাদের সামনে যদি কেউ আসে সুইসাইডাল প্রবলেম নিয়ে আর থটস নিয়ে, আপনারা কীভাবে হেল্প করতে পারেন। আমি লিসনিংয়ের উপর খুব জোর দিয়েছি। আমি বলেছি যে আপনি সমস্যা যখন সমাধান করবেন, সামনে যিনি বসে আছেন তার পেসে আগানোর চেষ্টা করবেন। তারপর আমি যে জিনিসটা বলেছি যে আমাদের ইগোকে হারাতে হবে, আমাদের জীবনে হাঁটতে শিখতে হবে। আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হাঁটতে শেখা। কারণ আমরা যদি জীবনে আসলে হাঁটতে না শিখি, আমাদের আসলে লাইফটা খুবই 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 প্রবলেম্যাটিক হবে। লাইক লাইফ থেকে আমরা যেন কখনো ফেরি টেল আশা না করি। লাইফটা কিন্তু ফেরি টেল না, হ্যাঁ, লাইফটা কিন্তু অ্যাবসলিউটলি ফেরি টেল না। লাইফ কোনো ফ্যান্টাসি না। লাইফে আমরা অনেক বাজেভাবে হারবো। সো টু এক্সপেক্ট ফ্যান্টাসি ওর ফেরি টেল ফ্রম লাইফ ইজ টু ইনভাইট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দিস ইজ দ্য মানে বেসিক ট্রুথ অফ লাইফ। সো আমাদের হাঁটতে শিখতে হবে। আপনারা যারা সবাই শুনছেন, আপনারা হয়তো অনেকভাবে হেরেছেন, কেউ হয়তো আপনাদের ছেড়ে চলে গেছে, হ্যাঁ, আপনারা হয়তো অ্যাবিউজ হয়েছেন, বাট দ্য থিং ইজ ইউ সি, নেক্সট পয়েন্ট যেটা আমি বলেছি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, ভগবান আপনাকে সৃষ্টি করছে, ঈশ্বর আপনাকে সৃষ্টি করছে। দিস ইজ দ্য সিঙ্গেল মোস্ট ভ্যালিডেশন ইউ নিড টু ফিল ওয়ার্থি। সো এই পয়েন্টটা লিখবেন আপনারা, প্রথম 5টা পয়েন্ট। তারপর কি বলেছি, শুনবেন মনোযোগ দিয়ে। তারপর বলেছি ইগো দূর করতে হবে। ইগো মানে আমাদের হেরে যাওয়া শিখতে হবে, কারণ পৃথিবী আমাদেরকে কেন্দ্র করে ঘুরে না এবং একটা সময় আমরা মারা যাব। সো আমরা আসলে খুবই তুচ্ছ একটা মানুষ। সিমিলারলি আমাদের লাইফটা ইম্পর্টেন্ট, কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করছে এবং এটা আমাদের সবসময় খুঁজে বের করতে হবে যে সে কী চায় আমাদের কাছ থেকে, এই পৃথিবীটা আমার কাছ থেকে কী চায়, এবং সেই প্রশ্নটা খোঁজার জন্য আমি সবসময় অন্যের দিকে তাকাবো। পৃথিবীতে কী কী সমস্যা আছে এটা আমি দেখবো। পৃথিবীতে কী কী সমস্যা আমি আমার স্কিল সেট দিয়ে দূর করতে পারি সেটা আমি দেখবো। এবং এটা করতে যে পৃথিবীতে সমস্যার সমাধান মানে আমি করতে যে আমি সবসময় দেখবো যে আমি কি ভালো পারি এই জিনিসটা হচ্ছে কি আমাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন আপনি কি ভালো পারেন, আপনি আপনার মাকে জিজ্ঞেস করেন। আপনার মা আপনাকে সবচেয়ে ভালো চেনে। আপনার মা যদি পুরোপুরি বলতে না পারে, আপনি আপনার টিচারকে জিজ্ঞেস করেন যারা ছোটোবেলা আপনাকে দেখছে। আপনি চিন্তা করেন যে আপনি ছোটোবেলায় কী করেছেন স্কুলে, যেটা আপনাকে সবাই প্রশংসা করতো, আপনাকে ভালো বলতো, সেই জিনিসটা দিয়ে আপনি পৃথিবীতে চেঞ্জ করার চেষ্টা করেন। দেখেন, জাস্ট WHO বলেছে যে পৃথিবীতে প্রতিদিন এভরিডে 20,000 মানুষ না খেয়ে মানে হাঙ্গার বা হাঙ্গার রিলেটেড কজে মারা যায়। 20,000 মানুষ হাঙ্গার বা হাঙ্গার রিলেটেড কজে মারা যায়। আপনার কি মনে হয় না যে এই মানুষগুলোর জন্য আমরা কিছু করতে পারি?
কিছু না হলে করতে পারি। বাংলাদেশে ডেইলি স্টার একটা রিপোর্ট করেছিল যে 2 কোটি মানুষ কিন্তু ক্ষুধার কষ্টে প্রতিদিন রাত্রে ঘুম যায়। আমরা কি অ্যাটলিস্ট দুজনকে খাওয়াতে পারি না? এই জন্য যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি যখন ডিপ্রেশনে দেখি, আমি সবসময় ডিপ্রেশন ট্রিট করার পরে তাকে একটা যে কথা বলি, আপনারা কোনো ভলেন্টারি ওয়ার্কের সাথে যুক্ত হন। অনেকেই ভলেন্টারি অনেক ভালো ভালো কাজ করে, পথ শিশুদের দেখে, কত কিছু কাজ করে। বাংলাদেশে অনেকে অনেক ভালো ভালো কাজ করছে। সো লাইক আপনি সেই কাজগুলো করেন, সেই কাজগুলোতে আপনি ইনভলভ করেন। তখন হবে কি, ওই যেটা বললাম, ডিপ্রেশন তো সেলফ কনজিউমিং, বাট সেলফ থেকে আইডিয়াটা তখন অন্যের দিকে যায়। আমরা তখন অন্যের কষ্টগুলো দেখি, আমরা দেখি পৃথিবীটা কেমন। এই জন্য যারা আপনারা ট্রাভেল করেন না, প্রচুর ট্রাভেল করবেন, আপনার পৃথিবীটা ঘুরে দেখেন, পৃথিবীতে কী আছে। বাংলাদেশটাই ঘুরে দেখেন, পৃথিবীর আমরা দেশের বাইরে পড়ে যাই, বাট বাংলাদেশটা ঘুরে যদি আমরা দেখতে পারি, আমরা তখন বুঝবো যে আমরা আসলে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। নিজেদেরকে কম্পেয়ার করতে আমি বলছি না, বাট দ্য থিং ইজ, আপনাকে যেটা বুঝতে হবে যে আমরা সেলফ সাফিসিয়েন্ট। আমরা হয়তো দেখতে ভালো না, আরেকটা মানুষ হয়তো দেখতে ভালো, বা যে মানুষটা দেখতে ভালো তার হয়তো বাবা মারা গিয়েছে, বাট আপনার হয়তো বাবা মারা যায়নি। আপনি হয়তো একটা ভালো ভার্সিটিতে পড়েছেন, সে হয়তো একটা ভালো ভার্সিটিতে পড়েনি। আবার আপনি হয়তো একটা ভালো ভার্সিটিতে পড়েন নাই, বাট আপনার হয়তো একটা স্টেবল ফ্যামিলি আছে এখন, তার হয়তো নেই, রাইট? লাইক আমরা তো সবসময় জিতবো না, আমাদের হারতে হবে। এটা আমি আপনাদের বারবার বলতেছি। আমি আকাশের উদাহরণ দিয়ে বলেছি যে আকাশ বেচারাটা হাঁটতে শিখলো না, ও যদি হাঁটতে শিখতো ওর এত কষ্ট হতো না। সো হোয়াট যে ওর ওয়াইফ ওর সাথে ওকে ডিসঅ্যাপয়েন্ট করছে। পৃথিবীতে আরও কত মেয়ে ছিল, ও একটা ডাক্তার ছিল, ওর একটা কোচিং সেন্টার ছিল, অনেক কিছু করতে পারতো, বাট ও জাস্ট এই হারটা মানতে পারলো না, বেচারা হারটা মানতে পারলো না। আপনাকে এই পৃথিবীতে হারটা কনস্ট্যান্ট, সবাই আপনাকে প্রশংসা করবে না, সব জায়গায় আপনি জিতবেন না, আপনার অনেক সমালোচনা নিতে হবে। অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ লাইফ। বাট একটা জায়গায় আমরা সবসময় জিততে পারি, সেটা হচ্ছে আমাদের নিজেদের সাথে। আমরা নিজেদের সাথে জিততে পারি। আমরা নিজেরা যদি কোনো অন্যায় করি, নিজেরা যদি খারাপ থাকে, নিজেদের যদি কোনো ভুল থাকে, আপনি খুব সিনসিয়ার মনে চিন্তা করেন যে কী ভুলগুলো আমি করতেছি, অ্যান্ড দেন সেই জিনিসটা থেকে সরে আসেন, আস্তে আস্তে আসেন। একদিনে সব ঠিক করা লাগবে না। আপনি যদি মনে করেন আপনি গডকে কষ্ট দিয়েছেন, গডকে সরি বলেন। গড 100 জন খুন করছে, এরকম মানুষকে গড ক্ষমা করছে। আপনি যদি মনে করেন কোনো মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, সেই মানুষটাকে আপনি সরি বলেন, টেক্সট করেন, SMS করেন, মুখে বলা দরকার নেই। সে ক্ষমা করছে কিনা এটা আপনার দেখা দরকার নেই, আপনি সরি বলেন, আপনি SMS করেন। এরপর বুকের বোঝাটা হালকা করে দেন। কখনো কাউকে সরি বলেছেন, আপনি দেখেছেন? আমি কিন্তু সরি বলেছি অনেক জীবনে, কারণ আমি জীবনে আমি অনেক আমার ভুল দেখতে পাই। অ্যান্ড যখন আমি যেদিন সরি বলেছিলাম, ওই দিনের বুকের বোঝাটা যেভাবে আমার নেমে গিয়েছিল, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। মনে হয় যে লাইক কী জানি একটা নেমে গেছে। আপনারা এটা করেন, বুকের বোঝাটা হালকা করেন এবং নিজেকে ভালোবাসতে শিখেন। সেলফ লাভ, সেলফ এস্টিম নিয়ে আমি অনেকগুলো কথা আস্তে আস্তে বলবো, যেহেতু এটা একটা ওপেনিং ক্লাস। এই কথাগুলো হয়তো আমি বিভিন্ন ক্লাসে আরও অন্যভাবে বলার চেষ্টা করব। আমি প্রতি সপ্তাহে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ, মঙ্গলবার দিন 8টার সময়, এবং হোপফুলি আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি থাকবো। অ্যান্ড আমি চাই আপনারা যারা শুনছেন তারা সবাই আমি যে কথাগুলো বলছি এগুলো একটু লিখে রাখবেন। এই ক্লাসটা আপনারা বুঝতেই পারছেন, এটা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। আমাকে 2 জন প্রশ্ন করেছিলেন, ডেফিনেটলি এটা কোনো পেইড কোর্স না, আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য করছি। বাট একটা জিনিস এটাও সত্য যে এখান থেকে হয়তো আপনারা জেনারেল গাইডলাইন্সগুলো পাবেন। অধিকাংশ যারা শুনছেন হয়তো 80-90%ই আপনাদের ডিপ্রেশন সেরে যাবে, বাট 10% মানুষ হয়তো শুধুমাত্র এই সেশনগুলো থেকে বেনিফিটেড হবে না, তাদের হয়তো একটু ইন্ডিভিজুয়ালি বসা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী কোনো সাইকিয়াট্রিস্টকে দেখে ফেলুন। আপনি যদি চিটাগাঙে হন, অলরেডি আমার সাথে এখানে একজন জয়েন করেছেন, চিটাগাঙের একজন সাইকিয়াট্রিস্ট পঞ্চানন আচার্য, পঞ্চানন দাদা, আমি ওনাকে খুব পছন্দ করি, ভালোবাসি। দাদাকে আপনারা দেখাতে পারেন চিটাগাঙে যদি থাকেন। ঢাকার বাইরে সব জায়গায় ভালো সাইকিয়াট্রিস্ট আছে। বাসার কাছে যিনি থাকেন তাকে আপনি দেখান, আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই। বাট আমি জাস্ট প্রোগ্রামটা করছি এই জন্য, এটা বলার জন্য যে আপনারা এই জিনিসগুলোকে ভিতর থেকে ফিল করার চেষ্টা করেন। সুইসাইডে সবসময় যে ওষুধ খেতে হয় তা না, কিছু সময় অবশ্যই ওষুধ খেতে হয় রোগ হলে। বাট দ্য থিং ইজ, আমরা আজকের ক্লাস থেকে যদি অ্যাটলিস্ট 2টা জিনিস নিয়ে যাই, 2টা জিনিস, একটা হচ্ছে কি আমি জীবনে হেরে শিখতে হবে, হেরে যাওয়াটা শিখতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 ইজ লাইফে একটা পারপাস সেট করতে হবে। লাইফে আপনার সেলিব্রিটি হওয়ার দরকার নেই, লাইফে আপনি ফেম সিকার হবেন না, বাট একটা পারপাস লাগবে, যেটার কারণে আপনার কাছে মনে হবে যে আমার জীবনটা ওয়ার্থি। আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, অবশ্যই আপনার জীবনটা ওয়ার্থি। আমি কতগুলো কোয়েশ্চেন আমি নিতে পারি কিনা আমি একটু দেখি, হয়তো নিতে পারবো না, বাট আমি জাস্ট একটু দেখছি। আচ্ছা,
আচ্ছা, ইশরাত জাহান জেরিন প্রশ্ন করেছেন, আমি জাস্ট রিলেভেন্ট প্রশ্নগুলো আনসার করছি, কারণ মানে যেহেতু অনেক প্রশ্ন আছেন যেটা রিলেভেন্ট না। একটা হচ্ছে বাবা মা এত কিছু ভাবে না, ছেলে মেয়েকে দুনিয়ার সব কিছুতে বেস্ট হতেই হবে, পারফেক্ট হবার দৌড় নিজের একসময় হারিয়ে ফেলছে। এটা ঠিক ইশরাত আপু, আপনার কথাটা খুবই ঠিক। আমাদের দেশে বাবা মারা মূলত 3টা প্রবলেম করে প্যারেন্টিংয়ে, মানে বাচ্চাদের, ঠিক প্যারেন্টিং না, আমি বলবো যে মানে ছোটোবেলা থেকে অনেক ভালো বাবা মারা এটা করে। একটা হচ্ছে কি, তারা বাচ্চাদেরকে অনেক বেশি পারফেকশনিজম তারা চায়, হ্যাঁ, সবসময় ডাক দেয়, সবসময় লাইক তারা চায় বাচ্চা একেবারে ক্লাসে ফার্স্ট হোক বা সব কিছু একদম নিখুঁত করুক। সেকেন্ড হচ্ছে তার টু মাচ কন্ট্রোলিং থাকে, সব কিছু কন্ট্রোল করতে চায়, বাচ্চা কোন জামা পরবে, কোন রঙের জামা পরবে সব ঠিক করে দিতে চায়, ফলে বাচ্চাদের সেলফ এস্টিম দুর্বল হয়ে যায়। থার্ড হচ্ছে তার বাচ্চাকে অনেক সময় খুব লেবেলিং করে, তুই গরু, তুই গাধা, তুই ছাগল, তোর এদিকে কিছু হবে না। এই 3টা জিনিস বাচ্চাদের ভীষণ ভীষণ রকম আপনার কষ্টে ফেলে দেয়। বাট ইশরাত আপু, আপনার জন্য একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে গিয়ে, ইউর পাস্ট ডাজ নট হ্যাভ টু ইকুয়াল টু ইউর প্রেজেন্ট। ইউর পাস্ট ডাজ নট হ্যাভ টু ইকুয়াল টু ইউর প্রেজেন্ট, অ্যান্ড উই লার্ন গুড ম্যানার্স ফ্রম ইল ম্যানার্ড পিপল। উই লার্ন গুড ম্যানার্স ফ্রম ইল ম্যানার্ড পিপল। আপনি নিজে এক সময় মা হবেন, তখন আপনার বাবা মা যে ভুলগুলো করেছিল সেগুলো আপনি করেন না। আপনি যে ভুলগুলো ওনারা করেছিলেন সেটার জন্য সেটা আপনি শিখেছেন, সো টেক ইট অ্যাজ আ লেসন, যেটা আপনি আপনার ছেলে মেয়েদের জন্য করবেন না। আর একটা হচ্ছে আপনার বাবা মা নিশ্চয়ই আপনার জন্য অনেক করেছে, তারা আপনার জন্ম দিয়েছে, তারা আপনার বুকের দুধ খাইয়েছে, মা বাবা আয় করেছে, পড়িয়েছে। সো আমরা যদি লঙ্গিটিউডিনালি দেখি, বাবা মা আসলে অনেক কিছু করে। বাবা মার এই ছোটোখাটো ভুলগুলা ইটস গুড যে আমরা একটু ক্ষমা করে দিই, ইটস গুড ফর আস, কারণ আপনি ক্ষমা করলে আপনার বুকের বোঝাটা নেমে যান। বাট সেইং দ্যাট, যারা বাবা মা দেখছেন তাদেরকে আমি মোটেই বলছি না যে আপনার এই কাজগুলো করবেন, এগুলো বাচ্চাদের মন মানসিকতা খুব নষ্ট করে দেয়, খুব নষ্ট করে দেয়। আর ইশরাত, তোমাকে যেটা বলছি আপু, সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে আসতে পারবে তুমি যদি মনে করো তোমার মনটা একদম ভেঙে গেছে, সেলফ এস্টিম দুর্বল হয়ে গেছে, নিজেকে আনলাভেবল, ইনকেপেবল মনে হচ্ছে, ক্রিটিসিজম নিতে পারছো না, সব জায়গায় পারফেক্ট হতে চেষ্টা করছো, তুমি এখান থেকে বের হয়ে আসতে পারবা ভাইয়া। ইউর পাস্ট ডাজ নট হ্যাভ টু ইকুয়াল ইউর প্রেজেন্ট। এখানে অনেক কাজ করার ব্যাপার আছে, তুমি আবার অবশ্যই খুবই একটা কনফিডেন্ট লাইফ লিড করতে পারবে আপু। আচ্ছা, অনেক প্রশ্ন আছে, বাট আছে আসলে রিলেভেন্ট কোয়েশ্চেন খুঁজতেছি আমি। ওকে, ওকে, আমি মনে হয় আজকে প্রশ্ন আর খুব একটা উত্তর না দিই, বেশিরভাগ প্রশ্ন আমার জন্য দোয়া করা হয়েছে, গুড উইশেস দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এই কাজটা করে যদি কারো উপকার করতে পারি আমার খুব ভালো লাগবে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যদি আমি কোনো বেনিফিটে নিয়ে আসি আপনার লাইফে, কারণ আমার নিজেরও হেল্প লাগে। আমি একজন মানুষ, আমারও দুর্বলতা আছে, আমারও লিমিটেশনস আছে, আমি পারফেক্ট না। সো আপনারা আমাকে সেভাবেই দেখবেন, এবং আমি একটা আমি সবার কাছে এক্সপেক্ট করবো আপনারা আমার এই ভিডিও সিরিজগুলো আপনাদের কাছের মানুষকে দেখাবেন, কারণ আমার তো আসলে সার্কেলটা খুব ছোটো না, আমাকে আর কয়জন মানুষই বা চিনে, বাট আপনাদেরকে হয়তো অনেক মানুষ চিনে। আপনি তাদেরকে যদি একটু পৌঁছে দেন, হয়তো তারা একটু বেঁচে থাকার আশা পাবে। এখানে আমি জাস্ট এতটুকুই চাই আপনাদের কাছে, এবং আমার জন্য দোয়া চাই, আমার ফ্যামিলির জন্য, আমার 3টা ছোটো ছোটো বাচ্চা আছে ওদের জন্য দোয়া চাই, ওরা যেন ভালো মানুষ হয়। আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, এবং আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। প্রতি মঙ্গলবার ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আজকে আমি একটু বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করলাম, বাট নেক্সট উইক থেকে আমরা একটা ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো। নেক্সট উইকের টপিক থাকবে হলো দ্য ইম্পর্টেন্স অফ কিপিং আ থট ডায়েরি। এটা হচ্ছে নেক্সট উইকের টপিক, দ্য ইম্পর্টেন্স অফ কিপিং আ থট ডায়েরি ফর দ্য কিউর অফ ডিপ্রেশন। সো ভালো থাকবেন সবাই, আজকে আমরা শেষ করছি। সালামু আলাইকুম।